আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি ইসলাম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে বন্যা কবলিত মানুষের মানবেতর জীবন, পশু পাখি নিয়ে থাকতে হচ্ছে একই ঘরে, বিপাকে নারী ও শিশুরা। বৈরুতে বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশের বাড়িতে সন্তান হারানোর আর্তনাদ, মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সিনহা রাশেদ হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। উস্কানির অপচেষ্টা চলছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা 2.5 লাখ ছাড়ালো, একদিনে 27 জনের মৃত্যু, মোট সুস্থ 1,45,584 জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন রাজধানী বন্যা কবলিত মানুষ। গেল 1 মাস পানি বেড়েছে রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়, এতে বিপাকে পড়েছেন নারী, শিশু সহ এলাকাবাসী। গবাদি পশু আর হাঁস মুরগি নিয়ে একই ঘরে থাকতে হচ্ছে এসব অসহায় পানিবন্দী মানুষদের। রাজধানীর বানভাসী মানুষের কথা জানাচ্ছেন আমিনুল মজলিস আর তার বিশেষ রিপোর্টে, আর ছবি তুলেছেন তাপস চন্দ্র দাস। গরু আর মানুষ অবস্থান করছে পাশাপাশি ঘরে। এই দৃশ্য খোদ রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের। পানির ভিতরে গরু আসিল, আডুমান পানির ভিতরে হ্যান্ডটা আবার গরু ঈদের আগে আমি গয়লে নিয়ে আসছি, ঘরের ভিতরে নিয়ে আসছি। এক রুমে নিজে থেকে আর রুমে আমি রাখতেছি, গরু রাখতেছি। এইভাবে ভাই থাকাটা সম্ভব না, খুব কষ্ট হয়ে আছি। নিজেদের থাকার জায়গা না থাকলেও অবুঝ প্রাণীদের রাখতে হচ্ছে নিরাপদ স্থানে। এই যে মুরগি, ওই যে মুরগি হাঁস হচ্ছে বাইরে, মুরগি এগুলাই লইয়া এই যে এইভাবে রয়েছি। যাই দেয় সরকারে, ওডি ওই যে নেতা ফেতারি খেয়ালায় আমগো এই পর্যন্ত পৌঁছে তারা না। গেল 1 মাসের বন্যায় নাসিরাবাদ ইউনিয়নের মানুষের দুর্দশা এখন চরমে। গরম বসে ঠান্ডা লাগে, পোলাগো ঘরে একটু যাইতে পারি না, পানি ভাঙ্গা যাইতে হয়। ওই যে পোলার জ্বর 3 দিন ধরে একটু দেখতে পারি না, যে আজকে পানি ভাঙ্গা গিয়ে দেখতে এসছে। নাতিরা ভাই, সব নাতিরা ভাই কাজে যাইতে না। 98 সালের পর থেকে এমন বন্যা দেখেনি এই এলাকার মানুষ। 98 পর আর এই বন্যা হয় নাকি? পানি বহুত পানি, লোকজন কি করবো, পানি গেঞ্জি মেয়েদের কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই। রান্না খাওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। গড়ে পানি উঠছে, পাকঘর ডুবে গেছে গা, অনেক কষ্ট। ঘরের মধ্যে রান্না খাওয়া চলে, বাথরুম ডুবে গেছে গা, অনেক কষ্ট। এই দুঃসময়ে পাশে নেই জনপ্রতিনিধিরা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমার ঘরের ভিতরে আডু পানি, বুঝছেন? এই আডু পানির ভিতরে মাছা করিয়া পোলা পানি লইয়া থাকতাছি, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। এই দেশে কত এমপি মন্ত্রী আইলো, ইলেকশনের আগে সব কিছু কইরা দিয়ালায়, আঙ্গরে রাস্তাঘাট একেবারে গাড়ি দিয়ে বাইতে আইব। আজ পর্যন্ত খালি গাড়ি দুইটা চলতাছি, খালি নৌকা ছাড়া কোনো পথ নাই আঙ্গ দেশে। সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েও এলাকাবাসী পাচ্ছেন না কোনো সুবিধা। অসুখ বিসুখ তো বইলে আসে না, একটা যদি মানুষ অসুস্থ হয় নৌকা ছাড়া তার কোনো পথ নাই। এখন নৌকা পাইছি, ঘরতে বাইরে আইছি, নাহলে গরমে তো বসে তখন লাগে। খাওয়ার পানি আমাকে এখানে একটা ইয়ে আছে, ওই পাম্প বসাইছে, এখান থেকে আসে, এও আপনার গিয়া পানি, ময়লা পানি আসে। সংশ্লিষ্ট এলাকাকে বন্যামুক্ত রাখতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, এটি রাজধানীর রামপুরা থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব, অথচ এখানকার চারপাশ বন্যায় প্লাবিত হয়েছে। রাজধানীর বালু নদীর পানি বৃদ্ধি পাওয়াতে এমনটি ঘটেছে। এলাকাবাসী বলছেন যে এই পরিস্থিতির যদি উন্নতি না হয়, পানি যদি না কমে, তাহলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। জীবিকার তাগিদে বিদেশে পাড়ি দিয়ে এখন বিদেশ বিভুঁইয়ে প্রাণহানি 4 জন। বলছি লেবাননে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশের কথা। বাবা মা কিংবা পরিবারকে একটু সচ্ছলতা উপহার দিতে গিয়ে এখন কান্না আর আর্তনাদ ছাড়া কিছুই নেই 4 জনের বাড়িতে। সন্তান হারানোর বেদনা সান্ত্বনা জানানোর ভাষাও যেন নেই কারো মুখে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশের মধ্যে একজন মিজানুর রহমান। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। একেবারেই হতদরিদ্র পরিবারের ছেলে মিজান 4 বছর আগে ধার দেনা করে কাজের খোঁজে লেবাননে পাড়ি জমায়। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানো, কিন্তু তার অকাল মৃত্যুতে সেই স্বপ্ন আজ হতাশায় পরিণত হয়েছে। বহু স্বপ্নে আমার ছেলে বিদেশ গিয়েছে,
আমার একটু সুখ দেওয়া লেগে গেছে, আমার ছেলে দে মারে সুখ দিতে দেখতে পারে না, আল্লাহ বর খুলে নেয়। এখন আমার ছেলে কিভাবে আসে এটাই আমার আবদার। আমি আমার ভাই কত কষ্ট করে আমাকে বড় করছে, এনটা আমার মা সুখ করবো, তাও আল্লাহ কপালে লাগলো না। মানে কইছে কি আয়া পড়বে এই মাস পর, এর তার মৃত্যু হয়ে গেল। 15 মাস বয়সী রেখে যাওয়া এক কন্যা কিভাবে বড় হবে তাই নিয়ে চিন্তিত স্বজনরা। আমার বাইরে জানি দ্রুত বাংলাদেশে পৌঁছায় দেয়, সরকারের কাছে একটাই দাবি, আমার এই বাতিজ আছে ভাবি আছে, হ্যাঁ জানি একটা ব্যবস্থা করে দেয়। আমার নাতি কাছে বিদায় পরল করলে কি মানে নাই, আর হুমকির দিক আমার নাতির দেখতে চাই। বৈরুতে বিস্ফোরণে নিহত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুরের রেজাউল শিকদার। মৃত্যুর সংবাদ শোনার পর তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আমার ছেলে 9 বছর ধরে বিদেশ, আমি ছেলের মুখ দেখতাম চাই। দেশে আসলো হইলে করোনার কারণে দেশে আসতে পারে নাই। 9 বছর ধরে আমাদের ভাইকে দেখতে পাই না, ওনাকে যেন দেশে আনা হয়, আমরা যদি এক নজর দেখতে পারি ওনাকে। 9 বছর আগে ভাগ্য পরিবর্তন করতে রেজাউল লেবাননে পাড়ি জমান। চলতি বছর মার্চে দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। 3 মাস আগে মোবাইল ফোনে আক্ত সম্পন্ন হয়েছিল। আমার ছোট ছেলে ওইখানে আহত হয়ে রয়েছে, আমার ছোট ছেলে সহ, আমার ছোট ছেলে সহ আমার ছোট ভাই আছে, আমার ভাইয়ের ছেলে আছে, তারাও আহত হয়ে রয়েছে, তারা একসাথে আইনা দাও। দুজনে লাশ যেতে বাংলাদেশ সরকার যাতে দেশে নিয়ে আসে, আমাদের দেখার ব্যবস্থা করে দেয়। বৈরুত বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশি মেহেদি হাসান রনির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা ইনারা বেগম। এদিকে বিস্ফোরণে নিহত মোহাম্মদ রাসেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাসিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে। বিস্ফোরণের ঘটনায় তার বড় ভাই সাদেক মিয়া গুরুতর আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকে স্তব্ধ পুরো এলাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সিনহা হত্যার বিষয়টি নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। রাকিব হাসানের রিপোর্ট। সম্প্রতি কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনাটি তদন্তে এরই মধ্যেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গ্রেফতার করা হয়েছে 7 পুলিশ সদস্যকে। কমিটির রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। কক্সবাজারে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটার জন্য একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটিটার যে সদস্যরা কাজ শুরু করেছেন, আমরা আশা করছি তাদের সময়ের মধ্যেই তারা একটা তদন্ত রিপোর্ট আমাদেরকে দেবেন। আমরা তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা এটা নিই। তদন্তর আগে কিছু বলা যাবে না। এগুলো ধরেন কে আছে না আছে, এগুলো তদন্ত রিপোর্ট আসুক, এসপির নাম আসলে আমরা দেখব। এ সময় হাসপাতালগুলোর বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে এরই মধ্যেই সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব বাহিনীকে আমি নির্দেশনা আগেই দিয়ে দিয়েছিলাম যে কোনোটাই যেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে না জানিয়ে করা না হয়, এবং সব কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা ডিজি হেলথকে জানিয়ে তারা যেন কিছু করে। অপরদিকে নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেন, সাবেক সেনা কর্মকর্তার মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ 2 বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। একটা অশুভ চক্র নানান ইস্যুতে গুজব, রটনা, অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর সিনহা রাশেদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ 2 বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এ সকল বিষয়ে সতর্ক রয়েছে। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছেন
কেউ কেউ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা 2.5 লাখ ছাড়ালো। এ পর্যন্ত 2,52,502 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত মৃত্যুর সংখ্যা কমেছে। এই সময় 2,851 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন 27 জন। সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। নতুন করে 1,760 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,45,584 জন। এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.40%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। এ পর্যন্ত সুস্থ 1,45,584 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.66%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 27 জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,333 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। দর্শক, এবার দেশ ও দেশের বাইরের করোনা পরিস্থিতির আরও তথ্য জানাচ্ছেন সহকর্মী মোবালিক করিম। ধন্যবাদ। গত কদিনে কিন্তু মৃত্যুর সংখ্যা কমে আসার পরে আবার গত দুদিনে কিন্তু একটু বেড়েছিল। আজকে কিন্তু অনেকটা মৃত্যুর সংখ্যা কিন্তু কমে এসেছে। আমরা যদি একটু দেশের যে আইডিসিআর যে তথ্য দিয়েছে তার বিশ্লেষণের দিক যদি আমরা দেখি, এখন পর্যন্ত যে অবস্থা, মোট কিন্তু আক্রান্ত সংখ্যা কিন্তু গত 2 তারিখে কিন্তু অনেকটা কমে এসেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আজকে 6 তারিখ এবং 7 তারিখ কিন্তু অনেকটা বেড়েছে। এদিকে যে মৃত্যুর চিত্রটা দেখি, এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর যে সংখ্যা কিন্তু 5-6 তারিখে অনেকটা কম ছিল এবং আজকে 7 তারিখে এসে কিন্তু আরেকটু নেমে এসেছে, যেটা কিন্তু এই মাসের প্রথম দিকে যে অবস্থা ছিল তার চেয়ে কিন্তু অনেকটাই কম। আর যদি সুস্থতা আপডেট দেখি, সুস্থতার হারটা কিন্তু অনেকটা বেড়েছে। এটা কিন্তু অনেকটা আশা জাগানি একটা সংবাদ যে সুস্থতার সংখ্যাটা কিন্তু বাড়ছে। তবে টেস্টের চিত্রটা হচ্ছে এই ঈদের যে সময় ছুটি আছে সেই সময় কিন্তু টেস্ট একটু কম হয়েছে, কিন্তু গত দুদিনে কিন্তু টেস্টের সংখ্যাটা অনেকটা বেড়েছে এবং জানা যাচ্ছে কি পরিমাণ লোকজন আক্রান্ত হয়েছে। একটু যদি আমরা বিশ্লেষণে দেখি যে মোট যে আক্রান্ত রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে 57.7% কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট আক্রান্তের মধ্যে, আর আইসোলেশন এখন রয়েছেন 41%। আর এদিকে কিন্তু 1.3% কিন্তু রয়েছেন মৃত্যু হয়েছে এখন যারা আক্রান্ত হয়েছেন। একটু যদি রাজধানীর অবস্থা দেখি, রাজধানীতে এখন পর্যন্ত যে আক্রান্ত রয়েছে তার তথ্য অনুযায়ী কিন্তু মিরপুরে সবচেয়ে বেশি আক্রান্ত। মিরপুরে এখন আক্রান্ত রয়েছে 2439 জন, উত্তরাতে 992 জন, ধানমন্ডিতে 939 জন, মোহাম্মদপুরে 934 জন, যাত্রাবাড়িতে 752 জন। একটু যদি আমরা দেখি জেলাগুলো অবস্থা, এখন পর্যন্ত সারা বাংলাদেশের যে অবস্থা, ঢাকাতে কিন্তু আক্রান্ত সবচেয়ে বেশি, সেখানে আক্রান্ত হচ্ছে 48,322 জন, চট্টগ্রামে 14,746 জন, নারায়ণগঞ্জে 5,982 জন, কুমিল্লাতে 5,600 কিন্তু 79 জন কিন্তু আক্রান্ত। এখন পর্যন্ত সারা বিশ্বের যে অবস্থা, সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত কিন্তু রয়েছেন মোট 1,92,00,000 মানুষ কিন্তু আক্রান্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 7,17,000 মানুষের মৃত্যু হয়েছে, সুস্থ প্রায় 1,23,00,000 মানুষ কিন্তু এখন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের উপরে কিন্তু অবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কিন্তু 50 লাখের বেশি মানুষ আক্রান্ত। এরপর ব্রাজিলের অবস্থান, তারপরে ভারতে এবং তারপরে কিন্তু রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও কিন্তু বেশ কিছু লোকজন কিন্তু আক্রান্ত সংখ্যা রয়েছে। এই কয়েকটি দেশে কিন্তু রয়েছে আক্রান্তের প্রথম যে 5টি দেশ, তার মধ্যে এখন পর্যন্ত যদি আমরা দেখি সারা বিশ্বে যে করোনার টিকার যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে যেখানে কিন্তু করোনার টিকা তৈরি করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়, সেখানে কিন্তু রাশিয়া হুট করে রাতারাতি তারা বলছে যে এই মাসের মাঝে হয়তো তারা নতুন করে কোন টিকার ঘোষণা নিয়ে আসবে, যেটা তারা একদম বলছে যে এটা হয়তো করোনার তাদের সেই টিকা। কিন্তু এই বিতর্ক না যেতে কিন্তু আবার মার্কিন প্রেসিডেন্ট কিন্তু নতুন তারা নির্বাচনী একটা কিন্তু এজেন্ডা হিসেবে ধরে নিয়েছেন যে টিকার বিষয়টা। তিনি কিন্তু বলছেন যে সামনে 3 নভেম্বরের আগে কিন্তু তারা টিকা নিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র সবার জন্য। এদিকে কিন্তু টিকার যে বিষয়ে এখন পর্যন্ত কতগুলো টিকা নিয়ে কাজ চলছে, WHO মতে কিন্তু এখন পর্যন্ত সারা বিশ্বে কিন্তু 200-রও বেশি টিকা নিয়ে কাজ চলছে। তবে তার মধ্যে কিন্তু 20টি বেশি টিকা নিয়ে এখন পর্যালোচনা সবচেয়ে আগে রয়েছে। এই ছিল এখন পর্যন্ত দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। মোবালিক করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোবালিক করিম। এবারে আমাদের চোখ। মানুষের এক জীবনে মহাজাগতিক দৃশ্য দেখার সৌভাগ্য হয়ে ওঠে না, কিন্তু এমনই দৃশ্য দেখার সুযোগ হয়েছে প্রজন্মের মানুষের। মহাসমুদ্রের জলরাশি ভেদ করে জেগে ওঠা নতুন ভূমি দেখছে বিশ্ববাসী। বিস্তারিত জানাচ্ছেন প্যাট্রিক ডি কস্তা। এক মহাজাগতিক দৃশ্য। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় 11 কিলোমিটার গভীরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে প্রশান্ত মহাসাগরের পানি ঠেলে উপরে উঠে আসা বুদবুদ নজরে আসে বিজ্ঞানীদের।
তারপরে কি হতে চলছে তা দেখার আশায় নাসা সহ বিশ্বের সব গবেষণা প্রতিষ্ঠানের দৃষ্টি এই আগ্নেয়গিরির দিকে। দেখা যায় অগ্ন্যুৎপাতের লাভা ও পলি পানির ধাক্কা ও চাপে স্থানান্তরিত হয়ে সাগরতলে বিস্তৃত হচ্ছে, তৈরি করছে নতুন তলদেশ। সালে শুরু হওয়া অগ্ন্যুৎপাত ও উদগীরণের সৃষ্ট ভূমি 2015 সালে সাগরের বুক ঠেলে উকি দেয়। এরপর প্রতি বছরই বাড়তে থাকে এর পরিধি। কিন্তু 2019 সাল পর্যন্ত এই ভূমি ছিল অত্যন্ত উত্তপ্ত। লাখ লাখ মেট্রিক টন সাগরের পানি ঢেউ আকারে এই ভূমিতে আশ্রে পড়ে বাষ্প হয়ে উড়ে গেছে। অবশেষে শীতল হতে শুরু করেছে নবসৃষ্ট এই দ্বীপ। নাসার বিজ্ঞানীদের মতে প্রকৃতির খেয়ালেই সাগর অতল থেকে আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাত, আর এভাবেই একদিন পৃথিবীর স্থলভাগের জন্ম হয়েছিল রাশি রাশি জলসীমা ভেদ করেই। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি। সংবাদ এবার নিচ্ছে বিরতি, সাথেই থাকুন, ফিরে সারজা থাকছে। রাজধানী বাজারে শাকসবজির দাম বাড়তি, ঊর্ধ্বমুখী চালের বাজার। বন্যার কারণে দাম বাড়তি বললেন বিক্রেতারা। এবং মাই টিভিতে সংবাদ প্রচারের পর বগুড়ার শেরপুরে সংস্কার করা হয়েছে সড়ক, কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। রাজধানী বাজারে আবারও বেড়েছে শাকসবজির দাম, ঊর্ধ্বমুখী চালের বাজারও। বন্যার কারণে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা। আরও জানাচ্ছেন ড্যানি ড্রম। দেশের বিভিন্ন স্থান এখনও প্লাবিত বন্যায়, এর প্রভাব যেন পড়েছে রাজধানীর বাজারে। বন্যার কারণে বাজারে সরবরাহ কমে গেছে শাকসবজির, তাই বেড়েছে দাম, এমন ভাষ্য বিক্রেতাদের। সব ধরনের দাম একটু বেশি। আলুর দামই মনে করেন যে 20 টাকা থাকার কথা 40 টাকা, উস্তা 100 টাকা 80 টাকা, ভেন্ডি 50 টাকা, পটল 60 টাকা, চিচিঙ্গা 60 টাকা, লাউ একটা 80 টাকা পিস, মুখি 60 টাকা, টমেটো 120 টাকা। বন্যার জন্যই দামের প্রভাব পড়ার কারণে যেন নিরুপায় ক্রেতারাও। জালি উস্তা 70 টাকা আর জালি চাইলো 60 টাকা। দামটা একটু বাড়তি বর্তমানের থেকে সাধারণ মানুষের জন্য একটু কয় খামার বাইরে। বর্তমানে যে দামটা দেখা দিতেছে এটা আগের বারের তুলনায় অনেক বেড়ে গেছে। এছাড়া বেড়েছে চালের বাজারও। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দামই বেড়েছে কেজিতে কয়েক টাকা। এক সপ্তাহ ধরে চাউলের দাম বাড়ছে, কেজিতে 2-3 টাকা করে বাড়ছে। স্থিতিশীল রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 টাকা দরে, আর মাছের বাজার রয়েছে আগের মতোই চড়া। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। বরিশালে করোনাকে পুঁজি করে বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত ভৌতিক বিল আদায়ের অভিযোগ উঠেছে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলোর নামে। একদিকে মহামারী করোনা, অপরদিকে অর্থনৈতিক মন্দা, তার উপরে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত ভৌতিক বিলের বিড়ম্বনায় অতিষ্ঠ বরিশালবাসী। প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্ট। প্রায় 7 লাখ মানুষের বাস মহানগরী শহর বরিশালে। এর মধ্যে বিদ্যুৎ ব্যবহারের গ্রাহকের সংখ্যা প্রায় 99,000। তবে মহামারী করোনায় গোটা দেশ যখন অসহায়, তখন মিটার না দেখে অতিরিক্ত বিল তৈরির অভিযোগ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলোর নামে। এমনকি বন্ধ হওয়া হাসপাতালের নামেও গুনতে হয় অতিরিক্ত বিদ্যুৎ বিল। এখানে শুধু আপনার টিভি, আপনার ফ্যান, লাইট ব্যতীত আর কিছুই চলে না। এরপরও আপনার প্রতি মাসে অর্ধেক এর বেশি টাকা গুনতে হচ্ছে আমাদের। বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করলে অনেকের বিল কমলেও অধিকাংশ গ্রাহকেরই মেলে না কোনো সমাধান। অনেকে আবার কল ক্ষেপণের ভয়ে যান না অফিসে। চ্যালেঞ্জ করলাম, পিডিবি অফিসে গেলাম, অফিসে গেলার পর ওইটা আমার কাছ থেকে কাগজটা রেখে দিয়ে পরবর্তীতে আমার চ্যালেঞ্জের পর তারা আবার ওইটাকে 300 ইউনিট বিল করে আমাকে 1773 টাকা বিল করে দিল। বিদ্যুৎ ব্যবহার না করলেও
অস্বাভাবিকভাবে বিল আসে, ভৌতিক বিল। কর্তৃপক্ষের কাছে যদি যাই তারা বলে যে এখন দিয়ে দেন, পরে আবার এইটা দেখব, হ্যাঁ, কিন্তু পরে ওই একভাবেই আসে। এই সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল। ৩,৫০০ বিদ্যুৎ বিল আসে, এটা দেওয়া কিন্তু এখন সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। মিটার দেখতে না পারায় রিডারদের ভুল স্বীকার করে ব্যবস্থা নেয়ার কথা জানান এই নির্বাহী প্রকৌশলী। কিছু ভুল ত্রুটি আমাদের মিটার রিডারদের হয়েছে। এই ভুল ত্রুটি আমাদের ৪৭,০০০ গ্রাহকের মধ্যে অনলি ২৪ জনের ভুল হয়েছে। সেটা পার্সেন্টেজের তুলনায় খুবই সামান্য এবং এই গ্রাহকগুলি আসলে আমরা তাৎক্ষণিকভাবে বিলগুলি সংশোধন করে দিয়েছি। বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত বিল এবং হয়রানি বন্ধ করে শতভাগ সেবা নিশ্চিত করতে পারলেই টেকসই উন্নয়নের পাশাপাশি এগিয়ে যাবে দেশ, এমনটা প্রত্যাশা প্রতিটি ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এই সময় বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করে স্বাক্ষর করেন। বগুড়ার শেরপুরে প্রায় ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশার চিত্র মাই টিভিতে সম্প্রচারের পর নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে পথে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটত দুর্ঘটনা, তা এখন সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে, যে কারণে মাই টিভির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। বগুড়ার শেরপুর প্রতিনিধি শামীম সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। এমন খানাখন্দে ভরা রাস্তায় চলাচল বিপদ ডেকে আনত বগুড়ার শেরপুরের মানুষের। এখানকার সীমাবাড়ি বগুড়া বাজার থেকে ভবানীপুর বাজার হয়ে রানীরহাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার এমন বেহাল চিত্রই তুলে ধরেছিল মাই টিভি। এরপরই পাল্টে গেল চিত্র। দ্রুতই শুরু হয় সংস্কার কাজ, যা স্বস্তি দিয়েছে স্থানীয়দের। রাস্তার কাজ শেষ হলে আমাদের গাড়ির যানবাহনের চলার সুবিধা হবে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে অনেক গাড়ি ঘোড়া যাত্রীদের সব সমস্যা হয়েছে। আমরা খুব অনেক কষ্টের মধ্যে ছিলাম। সরকারের উদ্যোগে এখন রাস্তার কাজ মোটামুটি ভালো, আমরা এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। এই রাস্তাটি একসময় খুবই খারাপ ছিল, আমাদের কৃষকদের জন্য খুবই সমস্যা ছিল। মাই টিভিতে সংবাদ প্রচারের পরে আমাদের রাস্তাটি উন্নয়ন গতি দ্রুততার সাথে হয়েছে। ভোগান্তি দূর হওয়ায় মাই টিভির প্রতি কৃতজ্ঞতাও জানান অনেকে। তো রাস্তাটি একসময় খুবই বেহাল দশায় ছিল, তৎপ্রেক্ষিতে মাই টিভি একটি সংবাদ প্রচার করে এবং তারই প্রেক্ষিতে রাস্তাটি পুনরায় সংস্কারের জন্য অনুমোদন পায়। ঠিকাদার খুব দ্রুত গতিতে কাজ করেছে, এজন্য মাই টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। মাই টিভিতে প্রতিবেদন করার কারণে এই রাস্তার কাজ দ্রুত গতিতে হয়েছে, এজন্য মাই টিভিকে ধন্যবাদ। ইতিমধ্যেই এলজিডি কর্তৃক সংস্কারের সমাপ্তির পথে এলজিডি কর্তৃপক্ষকে এবং মাই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাটি খুবই খানাখন্দে ভরা ছিল। মাই টিভিতে প্রচারের পর এই রাস্তাটি দ্রুত সংস্কার করছে এলজিডি, তাই আমি মাই টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংশ্লিষ্টরা বলছেন ইতোমধ্যেই ৬০% কাজ শেষ হয়েছে, বাকি কাজও দ্রুতই সম্পন্ন হবে। আরসিবি প্রকল্প হতে এই এলজিডি বাস্তবায়ন করছে, মেরামত কাজটি করা হচ্ছে। ইতিমধ্যে 60% কাজ সমাপ্ত হয়ে গেছে, বাকি কাজ অচিরেই সমাপ্ত হয়ে যাবে। রাস্তাটি সংস্কার হওয়ায় অন্তত ৫০টি গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে বলে মনে করছেন স্থানীয়রা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। নিচ্ছে আরও একটি সংবাদ বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ভয়াবহ বিস্ফোরণের কারণ খুঁজে চলছে লেবানন কর্তৃপক্ষ। সরকারের গাফিলতি দাবি করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আরও ৭ জন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত, থাকবেন আইসোলেশনে। আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। চলতি মৌসুমে টাঙ্গাইলের ধনবাড়িতে পাটের আবাদ আশা জাগিয়েছে। ফলন ভালো হলেও দাম নিয়ে চিন্তিত চাষিরা। সাথে রয়েছে পাট প্রক্রিয়াজাতকরণে শ্রমিক সংকট।
প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। আবহাওয়া ভালো থাকায় এবছর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পাটের বাম্পার আবাদ হয়েছে। উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর থেকে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আশাবাদ জানানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কৃষকেরা ভালোভাবে পাট জাগ দিয়ে এবং শুকিয়ে ঘরে তুলতে পারে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য চাষিরা এবার আলোর মুখ দেখলেন বলে জানালেন এই প্রতিনিধি। সারা দেশবাসীকে আমি অনুরোধ করি, কৃষক বাঁচাইতে হলে, পাটের সোনালী আঁশকে বাঁচাইতে হলে আমাদের এই পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে। এরই মধ্যে পাট কাটা শুরু হয়েছে। তবে পাট জাগ দেওয়া গেলেও প্রক্রিয়াজাত করার জন্য শ্রমিক সংকট রয়েছে এই উপজেলায়। মূলত করোনা ও বন্যার জন্যই এবার এই শ্রমিক সংকট। ধনবাড়ী পাট অফিস থেকে আমার পাটের বীজ দিছে। আমাদের পাটের ফলন ভালো হয়, সরকার যদি আঙ্গরে ভালো দাম দেয় তাহলে আরো পাট চাষ করব। চাষিরা লাভবান হতে পারবেন বলে আশাবাদ এই কর্মকর্তার। ধনবাড়ী উপজেলায় 1500 জন কৃষককে ইতিমধ্যে আমরা পাট বীজ সরবরাহ করেছি। তাদেরকে ইউরিয়া, ডিএসপি এমনকি সার বিতরণের কাজ চলমান আছে এবং ধনবাড়ী উপজেলায় এই উন্নত মানের পাট বীজ এবং সার সরবরাহ করার কারণে পাটের খুব ভালো ফলন হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সার্বক্ষণিক তদারকিতে পাট চাষে আবারও বিপ্লব আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোবালিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবার প্রবাসের খবর। মহামারী করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে কাজ হারিয়েছেন, আবার অনেকে শূন্য হাতে দেশে ফিরে গিয়েছেন। এদিকে কুয়েতে 13 মার্চের আগে ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। তবে যারা আবারও আসতে চান তাদের খুব দ্রুত ঘোষিত শর্তাবলী মেনে আবেদন করতে হবে, নিশ্চিত করেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও কুয়েত প্রবেশে নিষিদ্ধ 31 দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে প্রবাসী নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রবল বিস্ফোরণে বৈরুতের রাজপথ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে গুড়িয়ে যাওয়া ঘরবাড়ি, ধ্বংসাবশেষ আর রক্তের দাগ। এমন পরিস্থিতিতে এই ভয়াবহ বিস্ফোরণের কারণ খুঁজে চলছে কর্তৃপক্ষ। তবে কারণ খুঁজতে গিয়ে কর্তৃপক্ষের গাফিলতির প্রশ্নই উঠেছে বারবার, জানিয়ে দেশটিতে দেখা দিয়েছে ক্ষোভ। মার্জিয়া মান্নানের রিপোর্ট। 2750 মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে 2013 সালে একটি রাশিয়ান জাহাজ বৈরুতে আসে। এমভি রুসাস নামের জাহাজটির গন্তব্য জর্জিয়া থেকে মোজাম্বিক হলেও অর্থনৈতিক জটিলতা এবং জাহাজের রাশিয়ান ও ইউক্রেনিয়ান নাবিকের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সংঘাত এবং বন্দর ফি পরিশোধে ব্যর্থতার কারণে বৈরুত বন্দর কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করে। এরপর একে একে নাবিকরা জাহাজটিকে কার্গোসহ ছেড়ে চলে গেলেও জাহাজটি আর কখনোই বৈরুত বন্দর ছেড়ে যায়নি। এত পরিমাণ বিস্ফোরক দ্রব্য বোঝা জাহাজটিকে ভাসমান বোমা হিসেবে উল্লেখ করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য 2014 সাল থেকে বন্দরের প্রধান শুল্ক কর্মকর্তা বদ্রি দাহের বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানালেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৈরুত বন্দরের মহাপরিচালক হাসান ক্রেমিট বলেছেন, আদালতের নির্দেশে এই বিপজ্জনক কার্গো বন্দরের ওয়্যারহাউসে রাখা হয়। তবে তিনিও স্বীকার করেছেন, বিস্ফোরক পদার্থটি অপসারণের বিষয়টি রাষ্ট্রীয় সুরক্ষা ও শুল্ক বিভাগে উত্থাপিত হলেও বিষয়টির সমাধান হয়নি। বিস্ফোরক দ্রব্য মজুত রাখার সঠিক নিয়মের ব্যর্থতার কারণেই বৈরুতে এই ভয়াবহ বিপর্যয় ঘটে গেল বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক সংস্কারের দাবিতে আগে থেকেই বিক্ষোভ চলছে লেবাননে, আর এই বিস্ফোরণে গৃহহীন হয়েছে বহু মানুষ, জানিয়ে ক্ষোভে ফুঁসছে জনতা। রয়েছে লক্ষাধিক সিরিয়ান শরণার্থীর বোঝা। সব মিলিয়ে আর্থিক মন্দায় বিধ্বস্ত লেবানন এখন নতুন সংকটের মুখে দাঁড়িয়ে। মার্জিয়া মান্নান, মাই টিভি। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী বিশ্বের শীর্ষ 20 মানব হিতৈষীর একজন হিসেবে সুলেমান আল রাজহিকে তালিকাভুক্ত করেছে। সৌদি আরবে এমন কোনো শহর পাওয়া যাবে না যেখানে আল রাজহি পরিবারের অর্থ সহায়তায় তৈরি মসজিদ নেই। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায়ও তার ব্যাংক সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে 170 মিলিয়ন রিয়াল দান করেছে। দানবীর এই ব্যক্তির আরও তথ্য জানাচ্ছেন মোবালিক করিম। এই পাম বাগানে রয়েছে 2 লাখেরও বেশি পাম গাছ।
সৌদি আরবের আল কাশিম শহরের এই বাগানটি আল্লাহর রাস্তায় পুরোপুরি উৎসর্গ করা। বছরে 10,000 টন উৎপাদন সক্ষম বাগানটিতে 45 ধরনের খেজুর ফলে, যা বিশ্বের বৃহত্তর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত। আর এই বাগানটি থেকে সব আয় খরচ করা হয় বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণে, দাতব্য কাজে এবং মক্কা ও মদিনার পবিত্র 2 মসজিদে রমজানের সময় ইফতারের আয়োজনে। তবে অনেকে শুনলে অবাক হবেন যে এই বাগানের মালিক সুলেমান রাজি এতটাই দরিদ্র ছিলেন যে 1 রিয়াল দিয়ে স্কুলে ভ্রমণে যাওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু এর সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে বন্যা কবলিত মানুষের মানবেতর জীবন, পশু পাখি নিয়ে থাকতে হচ্ছে একই ঘরে, বিপাকে নারী ও শিশুরা। বৈরুতে বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশি বাড়িতে সন্তান হারানোর আর্তনাদ, মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সিনহা রাশেদ হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। উস্কানির অপচেষ্টা চলছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা 2.5 লাখ ছাড়ালো, একদিনে 27 জনের মৃত্যু, মোট সুস্থ 1,45,584 জন। ভয়াবহ বিস্ফোরণের কারণ খুঁজে চলছে লেবানন কর্তৃপক্ষ, সরকারের গাফিলতি দাবি করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আরও 7 জন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত, থাকবেন আইসোলেশনে। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আশিদ আলী এবং আমি এসএম তানবীর। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।